হলে কি আপনাদের এই প্রশ্ন থাকতো না? আপনি সময় নেন, চিন্তা করুন, কিন্তু এই সম্পর্কটা আপনি একবার হৃদয় দিয়ে দেখুন। সময় লাগবে, আমি এখনোই কিছু বলতে পারছি না। আপনি সময় নিন বাবা, তবে একটা কথা জেনে রাখুন, আমার জীবনে আপনি আর নিশাত দুজনেই সমান গুরুত্বপূর্ণ। সুবর্ণা, তুমি অফিসে কাজ করো, নিশাতের সম্পর্কে কি জানো? স্যার, নিশাত ম্যাম অনেক ভালো মানুষ। অফিসে কঠিন, কিন্তু ভেতরে একদম নরম। নিজের পরিবার নিয়ে খুব একটা বলেন না, তবে একা থাকেন, দায়িত্ববান। একা থাকার কারণটা জানার দরকার। অতীত সর্বসময় ভবিষ্যতের ভিত গড়ে দেয়। নিশাত আর রাফিদের এত ঘনিষ্ঠতা আমাকে সহ্য হচ্ছে না। অফিসে সিনিয়র আর জুনিয়রের প্রেমটা ঠিক মানায় না, সেটা বোঝাতে হবে। প্ল্যান কর, সামনে ওরা ট্রিপে যাচ্ছে, অফিস ট্যুরে, সেখানেই সুযোগ। তুমি কি যাচ্ছ? না গেলে তুই যাবি? তুই না থাকলে পুরো ট্রিপটাই ফাঁকা মনে হবে। ভাবছি কিছুটা সময় দূরে থাকলেই বুঝবি আমার না থাকাটা কেমন লাগে। না, আমি চাইলেও দূরে থাকতে পারি না। ভালোবাসা মানেই তো কাছে টেনে নেওয়া, দূরে ঠেলে দেওয়া না। এত সুন্দর আকাশের নিচে তুই চুপচাপ। এমন জায়গা আমাকে অতীতের কথা মনে করিয়ে দেয়। তুই চাইলে বলতে পারিস, এক সময় আমিও কাউকে ভালোবেসেছিলাম, কিন্তু সে হঠাৎ করে চলে যায়, আর কেউ কোনো প্রশ্ন করেনি, আমিও কাউকে জবাব দেইনি। তোর চোখের গভীরে আমি সেই হারিয়ে যাওয়া কষ্টটা দেখি। আমি প্রতিজ্ঞা করছি, তোকে আর কাঁদতে দেব না। রিসোর্টে রাতের খাবার শেষে নিশাত একা বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ তায়েব আর তামান্নার কিছু ফিসফিসে কথা তার কানে আসে। কাল সকালে আমি ভিডিও চালু করব, নিশাত আর রাফিদের প্রাইভেট মুহূর্ত ক্যাপচার করব। তারপর সেই ভিডিও ভাইরাল, বুঝে নিও কি হতে পারে। নিশাত কাপা কাপা পায়ে ফিরে আসে ঘরে, কিন্তু তার মুখে ভয় নয়, বরং প্রতিশোধের দৃঢ় সংকল্প। এবার তোরা ভুল করছিস, আমার ভালোবাসা নিয়ে খেলবি, তাহলে তোদেরকে উচিত জবাব আমি নিচেই দেব। ভোরের আলো রিসোর্টের জানালায় এসে পড়তেই নিশাতের চোখ খুলে যায়। আজকের দিনটা যেন যুদ্ধের মতো, ভালোবাসাকে রক্ষা করার যুদ্ধ। আজ তায়েব আর তামান্নাকে তাদের ফাঁদে নিজেরাই ফেলবো। নিশাত প্ল্যান মাফিক সুবর্ণাকে সব জানায়। সুবর্ণা শুরুতে ভয় পেলেও নিশাতের সাহসে সাহস পায়। তুমি নিশ্চিত প্ল্যানটা কাজ করবে? হ্যাঁ, যদি সত্যি ভালোবাসা থেকে কেউ দূরে সরতে চায়, তাদের মুখোশ খুলতেই হবে। আমি তোমার পাশে আছি নিশাত ম্যাম। অন্যদিকে তাইব আর তামান্না সকাল সকাল ক্যামেরা সেট করে দেয় রিসোর্টে নির্জন একটি ঘরের দরজার কোণে। তারা জানে নিশাত আর রাফিদ ওখানে কিছুক্ষণ থাকবে। আজ তাদের ক্যারিয়ার তো শেষ হবেই, অফিস থেকে বের হয়ে যাবে। দেখবি এই ভিডিও ছড়িয়ে পড়লে কি হয়। কিন্তু তারা জানে না সেই ঘরে আগে থেকেই নিশাতের লোক ক্যামেরা দেখে নিয়েছে। নিশাত আর রাফিদ প্রবেশ করে ঘরে। এখানে কেন এলাম? একটু সময় চাই তোর সঙ্গে, এখানে কেউ আসবে না। আমি সবসময় তোকে সময় দিতে রাজি, শুধু তুই বল। আজ যদি তোকে হারিয়ে ফেলি, নিজেকেই ক্ষমা করতে পারবো না। তুই এসব বলছিস কেন? এতক্ষণে বাইরের মনিটরে বসে তায়েব তামান্না হাসছে, কিন্তু পরক্ষণেই ছবিতে ভেসে ওঠে তাদের নিজেদের কথা বলা। পুরো ফাঁদ ফাঁসা হয়ে গিয়েছে। এইটা কি? এই ভিডিও তো আমাদের। কে করেছে এটা? আমাদের সব শেষ হয়ে যাবে। ঠিক তখন রিসোর্টের কনফারেন্স রুমে অফিস বস এবং সিনিয়ররা হাজির। সামনে চালানো হয় ভিডিওটা। এটাই আমাদের অফিসের কিছু লোকের আসল চেহারা। রাফিদ অবাক চোখে নিশাতের দিকে তাকায়। এমন শক্তিশালী মেয়েকে পেয়ে সে গর্ব অনুভব করে। তুই তো আগুন, আমার নিশাত। তোকে হারাতে চাইনি, তাই লড়েছি। তুই শুধু আমার সিনিয়র না, তুই আমার সবকিছু। অন্যদিকে ঢাকায় রাফিদের বাবা হাতে কিছু ফাইল পেয়ে যান, যেখানে নিশাতের অতীত লেখা। কে সেই মানুষ যে তাকে ছেড়ে গিয়েছিল? এই অতীত কি রফিদের ভবিষ্যৎ ভেঙে ফেলবে? তামান্না আর তাইবের মুখোশ খুলে যাবার পর রিসোর্ট থেকে ফিরেই নিশাত আর রাফিদ যেন একটু স্বস্তি পায়।
কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। নিশাত, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। জি আঙ্কেল, এখনই বলুন। রাফিদের বাবা নিশাতকে নিয়ে বসার ঘরে যান। হাতে একটি ফাইল, সেই ফাইলেই লুকানো ছিল নিশাতের পুরনো সম্পর্কের কাহিনী, যেখানে সে একসময় কারো স্ত্রী ছিল। আমি জানতে পেরেছি তুমি আগে একবার বিয়ে করেছিলে, কিন্তু এখন বিচ্ছিন্ন। এটা তুমি রফিককে বলনি কেন? বলার সুযোগ পাইনি আঙ্কেল, কারণ আমি ভয় পেয়েছিলাম যদি রাফিদ আমাকে ভুল বুঝে। কিন্তু সত্য তো চাপা দিয়ে রাখা যায় না। আমি চাই তুই নিজেই ওকে সব বল। এই কথা শুনে নিশাতের চোখে জল আসে। এতটা কঠিন একটা মুহূর্তে দাঁড়িয়ে সে নিজেই রাফিদকে ডাকে ছাদে। রাফিদ, আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। কি হলো নিশাত? আমি আমি এক সময় কারো বউ ছিলাম, ছোটবেলার পছন্দ ছিলাম, কিন্তু সে আমার উপর বিশ্বাস ভাঙে। ওর অন্য সম্পর্ক ছিল। আমি সংসার ছেড়ে এসেছি বাঁচার জন্য। তোকে নিয়ে কিছু না জেনেই তোকে ভালোবেসেছি, আর এখন সব জেনে আরও বেশি ভালোবাসি। তোকে হারানোর ভয়টাই ছিল সব থেকে বড়। আমি তোর অতীত না, আমি তোর ভবিষ্যৎ হতে চাই। ওদের কথার ফাঁকে রাফিদের বাবাও দাঁড়িয়েছিল একটু দূরে, চোখে জল নিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। তোর এই সিদ্ধান্ত আমি গর্বিত। এমন মেয়েকেই তো আমার বউ হিসাবে চাই। এদিকে তামান্না হার মানলেও এবার তার মা রহিমা বেগম মাঠে নামে। নিশাতের অফিসে গিয়ে সবার সামনে অপমান করে বসে। এই মেয়েটা আমার মেয়ের জীবন নষ্ট করেছে। এই অফিসে কিভাবে বস হয়ে আসে? আপনি মেয়ে না দেখে মানুষ দেখেননি কখনো, তাই আপনি বোঝেন না কে ভালো আর কে খারাপ। ম্যাম প্লিজ বাইরে চলেন। আপনি চাইলে আমরা লিগ্যাল নোটিশ পাঠাবো ওনাকে। তুই রাফিদের মতো ছেলেকে দিয়ে সংসার করতে পারবি না। ভালোবাসা যদি সত্যি হয়, সমাজের মুখ বন্ধ করা যায়। রাফিদ অফিসে এসে দেখে পরিস্থিতি। সে নিশাতের পাশে দাঁড়িয়ে ঘোষণা করে, অফিস হোক বা পরিবার, আমি সব জায়গায় বলবো এই নারী আমার জীবন, ওর সম্মান আমার সম্মান। সবার সামনে নিশাতের দিকে তাকিয়ে বলে, নিশাত, তুই শুধু আমার সিনিয়র না, তুই আমার গর্ব। আমি চাই আমরা এবার পরিবারের সবাইকে নিয়ে বসি। নিশাত আর রাফিদের ভালোবাসার সম্পর্ক এবার পরিবারে জানানো হচ্ছে, কিন্তু সুখ এত সহজে ধরা দেয় না। পুরনো কিছু মুখ, পুরনো কিছু ছায়া আবার ফিরে আসে। নিশাত, আমরা আগামী শুক্রবার তোমার বাসায় আসব, কিছু কথা হবে। অবশ্যই আঙ্কেল, আমি মাকে বলবো। তুমি যদি সত্যিই রাফিদকে সুখী রাখতে পারো, আমি তোমার পাশে থাকবো নিশাত। আমি চেষ্টা করব আন্টি, খুব ভালোবাসি ওকে। বিয়ের প্রস্তুতির এই সুখময় সময়ে অফিসের করিডোরে আচমকা একজন ভদ্রলোক এসে দাঁড়ায়। নিশাত থমকে যায়। তিনি আর কেউ নন, আরিফ, নিশাতের অতীত জীবনে সেই একমাত্র পুরুষ যার হাত থেকে নিশাত নিজেকে মুক্ত করেছিল। নিশাত, তুমি এখনো এত সুন্দর। আমার বউ ছিলে তুমি, ভুলে গেছো? তুমি এখানে কি করছো? তোমাকে আবার ফিরে পেতে এসেছি। এই আছে বিয়ে স্ট্যাটাস, সবাই তো তোমার কারণে। তুমি অতীতে ছিলে আর সেখানেই থাকবে। আমার জীবনে তুমি নেই আর, বুঝলে? এই মুহূর্তে রাফিদ চলে আসে এবং দেখে এক অচেনা লোক নিশাতের সামনে। নিশাতের পরিচয় দিতে না দিতেই, কে তুমি? নিশাতকে এভাবে ডিস্টার্ব করার সাহস কিভাবে হলো? আমি ওর স্বামী ছিলাম। এখনো ডিভোর্সের পেপার ফাইনাল হয়নি। মিথ্যে বলছো। আমি সেই পেপার হাতে পেয়েছি মাস 3 আগে। এটা কোর্ট কনফার্ম করেছে। রাফিদের মাথা ঘুরে যায়। সে একা ছাদে গিয়ে বসে। নিশাত ছুটে যায় তার পিছনে। রাফিদ প্লিজ, ওর কথা বিশ্বাস করো না। আমি তোমার কাছে কখনো কিছু লুকাইনি। আমি জানি তুমি মিথ্যে বলো না, কিন্তু আমার ভয় লাগে যদি ও কিছু করে বসে। আমি একবার সব হারিয়েছি, এবার আর হারাতে চাই না। আমিও না। আমরা একসাথে থাকলে কেউ আমাদের ভাঙতে পারবে না। অন্যদিকে রহিমা বেগম আবার একটি নতুন চাল চালেন। তিনি আরিফকে টাকা দিয়ে বলেন, ওদের সম্পর্ক ভাঙতে পারলে তুমি যা চাও তাই পাবে। খেলা জমে উঠেছে ম্যাডাম। নতুন করে ঘনিয়ে আসছে অন্ধকার। নিশাতের অতীত আর
নিশাতের অতীত তার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে, আর অফিসে তৈরি হচ্ছে অদ্ভুত এক গুঞ্জন। নিশাত আপু, আজকে কি আপনার রুমে এক লোক এসেছিল? হ্যাঁ সুবর্ণা, একটা ভুল বোঝাবুঝির মানুষ, কিছু না। কিন্তু অফিসে সবাই বলাবলি করছে আপনি কাউকে লুকাচ্ছেন। সবাই শুধু জানে, বোঝে না সুবর্ণা। অন্যদিকে রাফিদের মাথায় কাজের চাপ, ক্লায়েন্ট মিটিংয়ের টেনশন, আর সাথে নিশাতের নিরাপত্তার ভয়। সে আজকাল নিঃশব্দ হয়ে যাচ্ছে। কি হয়েছে রাফিদ, মুখ এত শুকনা কেন? কিছু না মা, কাজের চাপ। নিশাদের কথা ভেবে টেনশন করছো, তাই তো? ওকে ছাড়া ভাবতেই পারি না মা, কিন্তু কেউ যেন বারবার ওর কাছে আসতে চায়। এই সময়ে আরিফ আবার এক ধাক্কা দেয়। অফিসের HR বিভাগে একটা ফেক কেস জমা পড়ে। নিশাত একজন জুনিয়র সহকর্মীকে হেনস্থা করেছেন। রহিমা ম্যাডাম, ফাইল জমা হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। এই মেয়েটাকে নিচে নামাতে যা দরকার করো, ওর রেপুটেশন নষ্ট করলেই তো রাফিদ আর থাকবে না ওর পাশে। এই ফেক অভিযোগের পর নিশাতকে ম্যানেজমেন্ট ডেকে পাঠায়। সে নির্বাক হয়ে অফিস বোর্ডরুমে দাঁড়ায়। নিশাত ম্যাম, এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। আপনি আপাতত অফিস থেকে ছুটি নিন। আপনি বিশ্বাস করেন আমি এটা করতে পারি? এটা নিয়ম নিশাত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সাসপেন্ড রাখা হচ্ছে। বাইরে বেরিয়ে নিশাত কাঁদতে কাঁদতে রাফিদকে ফোন দেয়, কিন্তু রাফিদ তখন একটা প্রেজেন্টেশন মিটিংয়ে। ফোন কেটে যায়। রাফিদ প্লিজ, আমাকে বিশ্বাস করো। অন্যদিকে রাফিদ ফোন কেটে গিয়ে বুঝতেই পারে না কতটা জরুরি ছিল কলটা। যখন পরে দেখে তখন নিশাতের ফোন বন্ধ। আমি ব্যস্ত ছিলাম, ওর পাশে থাকার সময় দিলাম না, যদি কিছু হয়। রাফিদ দৌড়ে নিশাতের বাসার দিকে যায়। দরজায় অনেকক্ষণ কল দেওয়ার পর দরজা খোলে। এখন কেন এলে? যখন ভেঙে পড়েছিলাম তখন তুমি ছিলে না। আমি আসতে চাইছিলাম নিশাত, ফোনটা মিস হয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমার পাশে আছি। আমি ভীষণ একা হয়ে যাচ্ছি রাফিদ, চারিদিকে শুধু অপবাদ। আর কখনো একা হবি না, তোর বিরুদ্ধে যেই থাকবে আমার সাথেই ওদের লড়তে হবে। নিশাত এখন অফিস থেকে সাসপেন্ড। বাইরে একটানা বৃষ্টি আর ভেতরে তার চোখের জল। অথচ অন্যদিকে রাফিদ চুপচাপ নেই। সে সিদ্ধান্ত নিয়েছে এবার লড়াইটা সে নিজেই করবে। রাফিদ ভাই, আপনার সাথে 2 মিনিট কথা বলবো। হ্যাঁ সুবর্ণা, বলো। আমি একটা ভয়ঙ্কর জিনিস পেয়েছি। রহিমা ম্যাডামের ফোনে রেকর্ড করা একটা ভয়েস ক্লিপ। কি রকম? আমি দুর্ঘটনাবশত ওনার কক্ষে ফাইল জমা দিতে গিয়ে শুনে ফেলি। উনি আরিফ ভাইয়ের সাথে কথা বলছিলেন। বলো সুবর্ণা, কি বলছিল? সুবর্ণা মোবাইলে রেকর্ড প্লে করে দেয়। ওরে নিচে নামাতে হবে আরিফ, অফিসে তো সবাই জানে ও কত দেমাগি। এবার দেখে কিভাবে ভেঙে পড়ে। চিন্তা করেন না ম্যাডাম, অভিযোগটা এমন সাজিয়েছি যেন নিশাত নিজেই দোষী হয়। এইসব নাটকের জবাব পাবে ওরা। নিশাতের সম্মান নিয়ে যারা খেলেছে তাদের আমি নিজ হাতে থামাবো। রাফিদ সেই রেকর্ড নিয়ে সরাসরি ম্যানেজারের কক্ষে হাজির হয়। স্যার, আপনি বলেছিলেন তদন্ত চলবে, এবার আমি আপনাকে সত্যি শোনাই। কি এটা? শুনুন এই ভয়েস ক্লিপটা, তারপর আপনি সিদ্ধান্ত নিন। ম্যানেজার পুরো ক্লিপ শোনার পর চুপ। তারপর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন, আমি আমার ভুল বুঝতে পারছি রাফিদ। নিশাতকে সাসপেন্ড করার সিদ্ধান্ত দ্রুতই বাতিল করছি। ধন্যবাদ স্যার, আপনি সৎ ছিলেন বলেই আমি আজকে কথা বলার সাহস পেয়েছি। অন্যদিকে নিশাত আজ সারাদিনে একবারও কারোর সাথে কথা বলেনি। ফোনও বন্ধ। ভেতরে ভেতরে সে ভাবছে রাফিদ কি সত্যিই তার পাশে থাকবে। ঠিক তখনই দরজায় ঘন্টা বাজে। তুমি? আমি ফিরে এসেছি, তবে এবার শুধু ভালোবাসা নিয়ে না, তোমার সম্মানও ফিরিয়ে আনার আশ্বাস নিয়ে। তুমি না থাকলে আমি কি করতাম বলো? থাকবো সব সময়, যতটা দরকার ততটা জোর নিয়ে। তাদের দুইজনের চোখে আজ শুধু কান্না নেই, আজ প্রত্যয়ের আলো। নিশাত আজ অনেকদিন পর অফিসে ফিরে এসেছে। চোখে মুখে লজ্জা নয়, ছিল আত্মবিশ্বাস আর প্রশান্তি। অন্যদিকে রহিমা আর আরিফ, তাদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট।
ম্যানেজার আজ একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। সবাই কনফারেন্স রুমে আসুন, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা দিতে হবে। নিশাত, তুমি আমার পাশে বসো। আজকের দিনটা শুধু তোমার জন্য। আমার ভেতরটা কাঁপছে রাফিদ, যদি আবার। আমি আছি তো, কাঁপবে না কিছুই। তুমি শুধু মাথা তুলে দাঁড়াও। ম্যানেজার ফাইল খুলে অফিসের সামনে রেকর্ড প্লে করলেন। উপস্থিত সবাই শুনল রহিমা বেগম আর আরিফের চক্রান্তের ভয়ঙ্কর প্রমাণ। এই রেকর্ড আমাদের চোখ খুলে দিয়েছে। একজন সিনিয়র কর্মীকে অপমান করার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য। আমি অফিসের পক্ষ থেকে চাইব নিশাত ম্যাডামের সম্মান ফিরিয়ে দেয়া হোক এবং এই দুটি চরিত্রকে বরখাস্ত করা হোক। না না স্যার, এটা একটা ভুল বোঝাবুঝি। আমাকে একটা সুযোগ দিন। আমি শুধু আদেশ পালন করেছিলাম। অফিস কোনো ষড়যন্ত্রের জায়গা নয়। আজই আপনাদের বরখাস্ত করা হচ্ছে। রাফিদের হাত ধরে নিশাত চোখ বুজে ফেলে। তার ভেতরের অপমান, কষ্ট আর কাটার মতো জমে থাকা যন্ত্রণাগুলো যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। তুমি আমার সম্মান ফিরিয়ে দিলে রাফিদ। আমি আজ নিজেকে আবার শক্ত মেয়ে মনে হচ্ছে। তুমি কখনোই দুর্বল ছিলে না নিশাত, শুধু একটুখানি ভালোবাসার খোঁজে ছিলে। আমি সেই ভালোবাসা হব। অফিসের সবাই আজ নিশাতকে অভিনন্দন জানাচ্ছে। কেউ চোখে চোখে শ্রদ্ধা জানাচ্ছে, কেউ আবার দুঃখ প্রকাশ করছে। রাফিদ, আজ তোমার বাবার মতো কাজ করেছো। নিশাদকে আমার খুব দেখা করতে ইচ্ছা করছে। তুমি বললে ওকে নিয়েই বাসায় ফিরবো আজ। অফিসের অন্ধকার করিডোরে দাঁড়িয়ে নিশাত হাসছিল, কিন্তু সে হাসির মাঝে ছিল চোখ ভরা জল। এটা ছিল জয়ীর কান্না। আজকের দিনটা ছিল একটু ভিন্ন। অফিস শেষে রাফিদ প্রথমবার নিশাতকে নিয়ে তার বাসায় যাচ্ছে। নিশাতের চোখে মুখে মিশ্র উত্তেজনা, ভীতি আর কিছুটা স্বপ্নের ছোঁয়া। নিশাত, তুমি শুধু স্বাভাবিক থেকো। মা একটু রাগী স্বভাবের, কিন্তু তোমাকে খুব পছন্দ করে ফেলবে। আমি চেষ্টা করব। মায়ের সামনে সব মেয়ের মন কেমন যেন শিশুর মতো হয়ে যায়। বাসার দরজা খুলতেই রাফিদের মা দাঁড়িয়ে, চোখে মুখে এক কঠিন মায়া। তিনি কিছু না বলেই নিশাতকে ভেতরে ডাকলেন। এসো মা, বসো। তুমি কিভাবে ছেলেটার মন জয় করলে সেটা জানতে চাই। আন্টি, মানে মা, আমি কখনো চেষ্টা করিনি। আমি শুধু নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি। আর তাতেই ওর মন গেল? বুঝেছি। মা প্লিজ, এসব কথার আগে একটু চা খাওয়াও না। মায়ের মুখে কঠিন ভাষা থাকলেও চায়ে ছিল মিষ্টি গন্ধ। নিশাত ধীরে ধীরে স্বস্তিতে আসছে এমন সময় হঠাৎ দরজার সামনে এক চঞ্চল কণ্ঠ। আপু, তুই এখানে? মিলা, তুই এখানে কি করিস? আমি তো রাফিদের ছোট ভাইয়ের ফ্রেন্ড, ওর সাথে দেখা করতে এসেছিলাম। আর তুই এখানে কিছু লুকাচ্ছিস? কে এই মেয়ে নিশাত? মা, উনি আমার ছোট বোন মিলা। রাফিদের মা অবাক হয়ে তাকিয়ে থাকে নিশাতের দিকে, তারপর ধীরে ধীরে মুখে মৃদু হাসি। তাহলে তো বুঝলাম দুই বোনই বেশ চালাক। একজন ছেলেকে পটিয়েছে আর একজন ছোট ভাইকে। না না আন্টি, প্লিজ, আমি কাউকে পটাইনি। মা এসব নিয়ে এখন হাসাহাসি করো না প্লিজ। চায়ের কাপ ঠোঁটে নিয়ে নিশাত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অদ্ভুত একটা পরিবেশ তৈরি হলো। হাস্যরসের মাঝেও অনেক না বলা কথার ভেতর দিয়ে একটা পরিবার তৈরি হওয়ার পথে এগোচ্ছে। মা, আমি আপনাকে সত্যি আপন বলতে চাই, কিন্তু আমি জানি আমার অতীতটা একেবারে ঝকঝকে নয়। অতীতের ছায়া যতই বড় হোক মা, ভালোবাসার আলো তাতে ঢেকে যায়। শুধু তুমি ওর পাশে থেকো, তাহলে আমিও আছি। নিশাতের চোখ ভিজে গেল। এ যেন সম্মান আর ভালোবাসা একসাথে পাওয়ার অনুভূতি। এই রাফিদ তার হাত শক্ত করে ধরলো। তোমার হাত কখনো ছেড়ে দেব না নিশাত, কথা দিলাম। রাফিদের বাসায় আজ একটা বিশেষ দিন। নিশাত প্রথমবার তার মাকে সঙ্গে করে এনেছে। দুই পরিবারের প্রথম দেখা, প্রথম আলাপ, কিন্তু ভেতরে ভেতরে একটা টেনশন যেন প্রতিটি মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। মা, আজ নিশাতের মা আসবেন, তুমি একটু হালকা মুডে থেকো প্লিজ। আমি কি কখনো খারাপ ব্যবহার করেছি? আমি শুধু বুঝে নিতে চাই আমার ছেলের জন্য কে আসলে ঠিক।
ওদিকে নিশাতের মা ব্যস্ত হাতে এক সাদা শাড়ি ঠিক করছিলেন। মুখে ছিল অল্প নার্ভাসনেস আর চোখে দায়িত্বের ছাপ। মা প্লিজ চিন্তা করো না, রাফিদের মা একটু স্ট্রিক্ট কিন্তু খারাপ নন। তুমি শুধু শান্তভাবে কথা বলো। মা হয়েছি বলেই শান্ত থাকতে শিখেছি, কিন্তু তোর জন্য কেউ কড়া কথা বললে চুপ থাকতে পারবো না। ঘন্টা বাজলো। দরজা খুলতেই দুই মায়ের চোখে চোখ। মুহূর্তটা যেন একটা যুদ্ধ না, বরং মেনে নেওয়ার পরীক্ষার শুরু। আসুন, ভেতরে আসুন। শুনেছি আপনি খুব শক্ত হাতে মেয়েকে বড় করেছেন। মেয়ের মাথায় হাত রাখার সময় শক্ত হতে হয়, বুকের ভেতরে শুধু কাঁপুনি। ভালো বললেন, বসুন, চা আনছি। কিছু সময় নিস্তব্ধতা, তারপর হঠাৎ পুরনো এক কথায় কথা উঠল। আমি শুনেছি আপনার মেয়ে একসময় কাউকে নিয়ে অনেক কষ্টে ছিল। মেয়েটা বোকা ছিল, একবার ভালোবেসেছিল ভুল মানুষকে, ভুল বুঝেছে, শিখেছে। মা ওসব কথা আজ বাদ দাও। আমার পক্ষে ওর অতীত কোনো সমস্যা নয়, আমি শুধু ওর বর্তমান আর ভবিষ্যতের পাশে থাকতে চাই। একটা ভাঙা পরিবেশের মধ্যে এই বাক্যটা যেন আলো ফেলে দিল। রাফিদের মা কিছু না বলে উঠে গেলেন রান্নাঘরে। আপু, এই মুহূর্তটা তুমি সারা জীবন মনে রাখবে, কারণ মা চুপ মানেই সম্মতি। আমি ভয় পাচ্ছিলাম, অথচ এই নীরবতা আমার জয়ের চিহ্ন। রাফিদের মা এসে নিজের হাতের বানানো মিষ্টি সবার সামনে রাখলেন। এগুলো বাড়িতে অতিথি এলে তৈরি করি, আজ তোমাদের জন্য। তাহলে আজ থেকে আমরা আপনজন হয়ে গেলাম? হয়তো, তবে এখনো অনেক কিছু প্রমাণ করতে হবে। দুই মায়ের চোখে মুখে এখন একটা সম্মতির আলো, একটা নতুন সম্পর্ক গড়ে উঠছে, শুধু প্রেমের না, সম্মান আর বিশ্বাসের। তুমি এখন শুধু আমার না, মারও ভালো লাগার মানুষ হয়ে গেছো। তবু আমি চেষ্টা করে যাব যেন এই সম্পর্ক কোনোদিন না ভাঙে। নিশাত এখন অফিসে নিজের দায়িত্বে একেবারে অভ্যস্ত হয়ে গেছে। বস হিসেবে রাফিদকে তার সম্মান আগের চেয়ে আরো গভীর, আর রাফিদও এখন অন্যদের সামনে নিশাতের গুরুত্ব বুঝতে শিখে গেছে। তবে এই পরিপক্ক অফিস পরিবেশে হঠাৎ এক বিশৃঙ্খলা দেখা দেয়, যার নাম রাইহান। এই মিস নিশাত তো মনে হয় বয়সে খুবই স্পেশাল, রোজ লাঞ্চ একসাথে। এসব কথা অফিসে না বলাই ভালো রায়হান, কেউ শুনলে সমস্যা হতে পারে। সমস্যা তো হবেই, কারণ অফিসে প্রেম মানেই প্রমোশনের শর্টকাট। নিশাত এসব কথার কিছুটা শুনলেও চুপ করেছিল, কিন্তু রাফিদের কানে যখন কথা গেল তখন আর থেমে থাকতে পারল না। রায়হান, আপনার ভাষা সংযত রাখুন, এটা অফিস, এখানে কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। আমি তো শুধু মজা করছিলাম বস। মজা আর অসম্মান এক নয়, আপনি অফিসের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, এই নিয়ে একটা রিপোর্ট এইচআরে যাবে। রাইহান চুপ হয়ে গেল। অফিস জুড়ে এক মুহূর্তের নীরবতা, আর নিশাত চেয়ে থাকলো রাফিদের দিকে। কিছু বলল না, শুধু চোখে ছিল কৃতজ্ঞতা আর আত্মবিশ্বাস। তুমি না থাকলে আমি হয়তো নিজেকে ভেঙে ফেলতাম। ধন্যবাদ রাফিদ। তুমি কারো অপমান সহ্য করবে না, এইটা আমি যতদিন আছি হতে দেব না। রাতের বেলায় নিশাত বাড়ি ফিরলে তার সামনে এক নতুন ধাক্কা অপেক্ষা করছিল। নিশাত, আজ অফিসে কি হয়েছে? সবাই বলছে তুমি এক সহকর্মীর বিরুদ্ধে রিপোর্ট করেছো। উনি আমার সম্মান নিয়ে বাজে কথা বলেছিলেন মা। আমি চুপ থাকলে আরো বেশি সাহস পেত। আমি তোমার পক্ষে আছি। একটা মেয়ে নিজের সম্মান রক্ষার জন্য দাঁড়াতে জানে, এটাই তার আসল শক্তি। রাফিদের মায়ের মুখে এমন সমর্থন পেয়ে নিশাত অবাক হয়ে তাকিয়ে থাকলো। কখন যেন এই নারী তার শাশুড়ি না হয়ে সত্যিকারের মা হয়ে উঠেছেন। এখন বুঝছো, তোমার পাশে আমি একা না, মাও আছেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। পরিবারের আলোচনার পর দুই পরিবারের মধ্যেকার সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠেছে। তবে এখন শুরু হয়ে গেল বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি, যা শুধু সাদামাটা নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। মা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমার কাছে মনে হয় আমি যেন একটু বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি।
তুমি যদি তোমার কোনো সিদ্ধান্তে একদম স্বাধীন হতে না পারো তাহলে আমি খুশি হব না নিশাত। সম্পর্কের বুনন এমন হতে হবে যেখানে আমরা একে অপরের সমর্থন পাবো, তবে নিজেদের পথও ধরে রাখবো। এতটা সোজাসাপটা কথা শুনে নিশাত একটু থমকে গেল। তার মনে হয়েছিল সব সময়ই রাফিদের মা কিছুটা কঠিন, কিন্তু আজ তার কথা শুনে সত্যিই মনে হচ্ছিল অনেক কিছুই ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে। মা বাবা, আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন আমি নিশাদকে খুব ভালোবাসি। আজ পর্যন্ত আমাদের সম্পর্কের কোনো বিশৃঙ্খলা হয়নি, আর আমি সেটা কখনোই চাই না। তবে আমি জানি বিয়ের পর আমাদের দায়িত্বগুলো অনেক বেশি বাড়বে। আমি নিজেকে প্রস্তুত করতে চাই যাতে আমি নিশাদকে পুরোপুরি সুখী রাখতে পারি। রাফিদের এই স্পষ্ট মন্তব্য শুনে নিশাতের মনের ভেতর একরকম স্বস্তি অনুভূত হয়। তবে তার মনের মধ্যে কিছুটা ভয়ও ছিল, কেননা তার জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধুমাত্র তার উপর নয়, দুজনের উপর নির্ভর করছে। আমি জানি আমাদের কাছে অনেক সময় আছে একে অপরকে বোঝার, তবে মনে রেখো আমি একা নয়, তোমার সঙ্গেই সবকিছু শেয়ার করতে যাই। আমি যদি কোনোদিন ভুল করি আশা করি তুমি আমাকে ক্ষমা করবে। রাফিদ নিশাতের চোখে তাকালো। তাদের চোখে এক ধরনের নতুন দৃঢ়তা ছিল। এই মুহূর্তে পৃথিবী যেন তাদের একে অপরের জন্য তৈরি। তুমি ভুল করবে না নিশাত, আমি তোমার পাশে আছি। এই সময় মিলি, যিনি একদিকে অনেকদিন ধরে নিশাতের সঙ্গী হয়েছিল, তার কিছু গোপন দুশ্চিন্তা ছিল। সে জানতো প্রেমের পরিণতি শুধু একটি রোমান্টিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরবর্তী দিকগুলোও গুরুত্বপূর্ণ। নিশাত জানে না এক্সপেকটেশন নিয়ে আমরা বিয়ের দিকে এগোচ্ছি। একদিন হয়তো তার নিজের থেকেই কিছু প্রশ্ন উঠে আসবে, আর তখন তার কাছে আমি থাকবো না। এত সব ভেবে মিলি তার দায়িত্ব অনুভব করছিল, কিন্তু সে জানতো এই মুহূর্তে সে আর কিছু বলতে পারবে না, এই মুহূর্তে সে আর কিছু করতে পারবে না। নিশাদের জীবনের নতুন দিগন্তে তার উচিত ছিল দূরে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের দিকে নিশাদকে পথ দেখানো। আজকাল তোমরা তরুণেরা খুব সহজেই সম্পর্ক তৈরি করো, কিন্তু তাকে টিকিয়ে রাখার কঠিনতা বুঝতে শেখো। মা, আমি জানি সম্পর্কের পথে অনেক বাধা আসবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি এই সম্পর্ক আমি ভালোবাসায় দায়িত্বে সব দিকে দিয়েই সামলে নেব। রাফিদের মা কিছুটা নীরব ছিলেন। তিনি গম্ভীর মুখে হাসলেন, তারপর আবার বললেন, তুমি খুবই সাহসী নিশাত। বিয়ের পর তোমার জীবনে অনেক কিছু বদলে যাবে, কিন্তু মনে রেখো তোমাদের দুজনের ভালোবাসা, সম্মান এবং সমঝোতা সবকিছু থেকে অনেক বড়। এখন রাফিদ ও নিশাত তাদের নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছিল। প্রথমে একটু সন্দেহ আর দুশ্চিন্তা ছিল, কিন্তু সেই মুহূর্তে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের শক্তি এবং একতার দিকে এগিয়ে যাচ্ছিল। এখন তাদের সামনে কেবল একটাই লক্ষ্য, একসাথে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া। বিয়ের দিন যতই কাছে আসছে ততই চাপ বাড়ছে দুই পরিবারের উপর। সাজসজ্জা, নিমন্ত্রণ, কেনাকাটা সব কিছুতেই যেন এক অদ্ভুত উন্মাদনা। তবে এর মধ্যেও নিশাত ও রাফিদের মধ্যে আস্তে আস্তে একটা টানাপোড়েন তৈরি হতে শুরু করে, যার উৎস অজানা। তুমি এখন আর আগের মতো আমার সাথে সময় কাটাও না, সব সময় শুধু ফোনে আর মিটিংয়ে। বিয়ের আগেই যদি এমন হয় বিয়ের পর কি হবে? তুমি জানো না আমি কত চাপের মধ্যে আছি। একসাথে দুই অফিস, বিয়ের সব দায়িত্ব, পরিবার। আমি কি আর রোবট? এই ছোটখাটো কথোপকথন ধীরে ধীরে বিষিয়ে উঠছিল। নিশাতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে উঠে দাঁড়ালো। আমি কখনো তোমার কাছ থেকে নিখুঁত কিছু চাইনি রাফিদ, আমি শুধু চাই পাশে থেকো, সময় না হোক মন দিয়ে থেকো। এই কথা শুনে রাফিদ চুপ হয়ে যায়। তার চোখে কিছুটা অপরাধ বোধ, কিছুটা ক্লান্তি। আমি বুঝতে পারছি আমি একটু বেশি ঠান্ডা হয়ে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমি সবকিছু তোমার জন্যই করছি। এই মুহূর্তে ঘরে ঢুকে পড়ে রাফিদের মা। তিনি দুজনকেই কিছুক্ষণের জন্য দেখে নীরবে দাঁড়িয়ে থাকেন। এমন টুকটাক ঝগড়া করো, সেটা স্বাভাবিক, কিন্তু মনে রেখো এই ঝগড়াগুলোর মাঝেও ভালোবাসা যেন হারিয়ে না যায়। একটু সময়ের জন্য নিশাত চুপ থাকে, তারপর মাথা নিচু করে চলে যায় পাশের ঘরে। বাইরে থেকে আসে মিলির কণ্ঠ। তুই ঠিক আছিস?
জানি না, আমি বুঝতে পারছি না এত ভালোবাসা পেয়েও কেন এমন ফাঁকা লাগে। এই মুহূর্তে আবার হাজির হয় রাইহান। সে দীর্ঘদিন পর দেশে ফিরেছে, আর এবার সে শুধু একজন পুরনো বন্ধু নয়, একটা ছোট্ট জটিলতা নিয়েই এসেছে। রাফিদ, শুনলাম তোর বিয়ে। বাই কংগ্রাচুলেশন। তবে একটা ব্যাপার, তোর অফিসে যেই ক্লায়েন্ট নিয়ে তুই কাজ করছো তার একটা গোপন বিষয় আমার কাছে আছে। কি বলছিস এখন আবার এসব ঝামেলা? রাইহান আর কিছু না বলে একটা কাগজ রাফিদের হাতে দিয়ে চলে যায়। রাফিদ কাগজটা দেখে চমকে ওঠে, কিন্তু এখন বিয়ের আগে এসব নিয়ে ভাবার সময় তার নেই। মেয়ে আমার এত হাসি খুশি ছিল, এখন মনে হয় মুখের মধ্যে একটা গভীর চিন্তার ছায়া। সময় লাগবে, তবে ওরা একে অপরকে ভালোবাসে। এই বয়সে টানাপোড়েন থাকবেই। ঘরের চারপাশে সাজসজ্জার প্রস্তুতি চলছে, অথচ নিঃস্বাত রাফিদের সম্পর্ক যেন একটু শূন্য হয়ে উঠছে। ভালোবাসার মাঝে প্রশ্ন আর বিশ্বাসের মাঝে দোটানা, এগুলো মুছে না গেলে একটা সুন্দর সংসার গড়া কঠিন। আমি কি সত্যিই ওর জীবনের অগ্রাধিকার, নাকি আমি শুধু দায়িত্ব? এই প্রশ্নের উত্তর রাফিদের দিতে হবে। সময় আর মাত্র 1 সপ্তাহ, তারপরে বিয়ের দিন। বিয়ের দিন সকাল, বাড়ির প্রতিটি কোণে সাজসজ্জার হালকা আলো আর গানের শব্দ, কিন্তু মন খারাপ নিঃস্বাতের। রাতের সেই ভুল বোঝাবুঝির পর রাফিদের সঙ্গে আর কথা হয়নি। আর এদিকে রাফিদের মাথায় ঘুরছে রাইহানের দেওয়া তথ্য, যেটা একটা বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। আজ আমার বিয়ে, অথচ নিজের মনেই জানি না আমি ঠিক করছি কিনা। ভুল করিস না নিশু, ও তোকে ভালোবাসে, আর তুইও তো সেটাই চাস, তাই না? অন্যদিকে রাফিদ নিজের ঘরে বসে রাইহানের দেওয়া ফাইলটা শেষবারের মতো দেখে। ভেতরে একটা নোট লেখা। তুই চাইলে এখনই এগুলো ক্লায়েন্টকে জানিয়ে মামলা বন্ধ করতে পারিস, কিন্তু এতে তোর অফিস হারাতে পারিস। ভাবিস ভালো করে। আমি অফিস হারালে হারাই, কিন্তু আমি নিশাদকে হারাতে চাই না। হঠাৎ নিচ থেকে রাফিদের মা চেঁচিয়ে ডাক দেয়, বাবা, সময় হয়েছে, জামা কাপড় পরে আয়, গাড়ি এসে গেছে। নিশাদ মঞ্চে বসে একটু নার্ভাস, একটু মন খারাপ নিয়ে রাফিদ ধীরে ধীরে মঞ্চে উঠে যায়। চারপাশে ক্যামেরা, ফুল হাসি, কিন্তু নিশাদের চোখে পানি। যদি মনে করো আমি তোমায় কষ্ট দিয়েছি, তাহলে এখনই বলো, আমি ফিরে যাব। তুমি কি সত্যি আমায় শুধু দায়িত্ব মনে করো না? না নিশাদ, আমি তোমায় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে নিয়েছি, আর বাকি জীবন তোমায় হাসানোর চেষ্টা করব। নিশাদ আর একটুও দেরি না করে রাফিদের হাত শক্ত করে ধরে ফেলে। তাহলে চলো একসাথে শুরু করি। দুই পরিবারের হাসি, মিলির চোখে জল, রাইহানের মুচকি হাসি, সব মিলিয়ে যেন শেষ দৃশ্যটা একদম পরিপূর্ণ। এখন থেকে ওরা শুধু বরকনে নয়, বরং জীবন সঙ্গী। হ্যাঁ, আর ওরা একে অপরের সবচেয়ে আপন। এই গল্প শুধু অফিসের বস আর জুনিয়রের নয়, এটা এক আত্মার গল্প, যা দায়িত্ব, ভুল বোঝাবুঝি, আত্মবিশ্বাস আর গভীর ভালোবাসার ভেতর দিয়ে পরিণতির পথে গেছে। শেষ দৃশ্যে নিশাদ আর রাফিদ হাতে হাত ধরে মঞ্চ থেকে নেমে আসে। ফুল ঝরছে, সবার হাততালি আর হৃদয়ে ভালোবাসা।